ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট তো বন্ধ হয়ে গেছে। পলক ভাইয়ের এই বিখ্যাত ডায়লগের কথা তো আমাদের সবারই মনে আছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে যেখানে শত শত শিক্ষার্থীকে মারা হচ্ছিল, সরকার আমাদের ইন্টারনেট বন্ধ করে দিয়ে সাধারণ জনগণকে বুঝিয়েছে, আরে স্যাটেলাইটে তো পানি ঢুকে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর একটা নিউজ আমাদের ফেসবুকে বেশ ঘুরপাক খাচ্ছে। স্টারলিংক আসছে বাংলাদেশে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামিম হোসেন তোমা আছি আজকে আপনাদের সাথে কথা বলবো স্টারলিংক নিয়ে। তবে স্টারলিংক নিয়ে কথা বলতে হলে আমাদের জানতে হবে ইন্টারনেটটা কি। ধরুন ইন্টারনেট হলো এক বিশাল শহর, যেখানে গুগল হলো লাইব্রেরিয়ান, ইউটিউব হলো সিনেমা হল, ফেসবুক ইনস্টাগ্রাম হলো চায়ের দোকান, আর টুইটার হলো এমন একটি জায়গা যেখানে সবাই চিৎকার করে কিন্তু কেউ শুনে না। বেসিক্যালি ইন্টারনেট হলো বিশ্বের অসংখ্য কম্পিউটার ও ডিভাইসকে সংযুক্ত করা এক বিশাল নেটওয়ার্ক, যা টিসিপি বা আইপি প্রোটোকল ব্যবহার করে তথ্য আদান প্রদান করে। এটি মূলত সার্ভার, রাউটার ও অপটিক্যাল ফাইবার ক্যাবেলের মাধ্যমে চলে, যা আমাদের দ্রুত তথ্য পেতে সাহায্য করে। কখনো দরকারি পড়াশোনা, কখনো বিনোদন, আর 5 মিনিট স্ক্রলিং। এই যে আমরা তথ্য বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আদান প্রদান করছি, এটা আসলে কিভাবে করা হয়? আপনার যে কোনো ডাটা বা তথ্য আপনার মোবাইল থেকে মোবাইল টাওয়ারের মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ব্যবহার করে এরপর অপটিক্যাল ফাইবারের মাধ্যমে রিসিভার ফোনে পৌঁছাবে। আবার আপনি যদি ওয়াইফাই ব্যবহার করেন, তাহলে তথ্যটি রাউটারের মাধ্যমে অপটিক্যাল ফাইবারে যাবে এবং আপনি যাকে তথ্যটি পাঠাতে যাচ্ছেন তার ফোনে বা ডিভাইসে তথ্যটি পৌঁছে যাবে। ইন্টারনেটের জন্য ব্যবহৃত অপটিক্যাল ফাইবার কাঁচ দিয়ে তৈরি, যার মাধ্যমে আলোর পালস এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠানো হয়। কিন্তু অপটিক্যাল ফাইবার ক্ষতিগ্রস্ত হলে সমুদ্রের নিচে এটি মেরামত করা অনেক কঠিন হয়ে যায়। এছাড়াও প্রত্যন্ত অঞ্চলে অপটিক্যাল ফাইবার ব্যবহার করা কঠিন এবং ব্যয়বহুল। এই সমস্যার সমাধানের জন্য স্যাটেলাইট ইন্টারনেট চালু করা হয়েছিল 1990-এর দশকে। তখন স্যাটেলাইট ইন্টারনেট জনপ্রিয় করারও চেষ্টা করা হয়েছিল, যেমন আমরা অনেকে মাইক্রোসফট টেলিডেস্ক প্রকল্পের কথা শুনে থাকবো। তখন এটা সফল হয়নি। কেন সফল হয়নি? স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দিতে হলে আমাদের ভূপৃষ্ঠ থেকে প্রায় 35,000 কিলোমিটার উচ্চতায় জিও স্টেশনের অরবিটে স্যাটেলাইটটি স্থাপন করতে হয়। এত উচ্চতায় স্যাটেলাইটটি থাকার কারণে ডাটা পাঠানোর ক্ষেত্রে অনেক দেরি হয়ে যায়, যা লাইভ স্ট্রিমিং, ভিডিও কল এবং গেমিং এর ক্ষেত্রে উপযুক্ত না। এই সমস্যার সমাধান হলো লো অরবিট স্যাটেলাইট, যা স্টারলিংক নিয়ে এসেছে। এখন আমাদের গল্পে এন্ট্রি হবে ইলন মাস্কের। ইলন মাস্কের স্পেস এক্স কোম্পানির সাথে তো আমরা সবাই পরিচিত। স্টারলিংক হলো স্পেস এক্স কোম্পানির একটি প্রকল্প, যা মহাকাশ দিয়ে উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করে। স্পেস এক্স 2015 সালে প্রথম স্টারলিংক প্রকল্পের ঘোষণা দেয়। 2015 সালের মে মাসে প্রথম 60টি স্যাটেলাইট লঞ্চ করা হয়। উচ্চতায় প্রায় 550 কিলোমিটারে থাকায় এটি দ্রুত ও কম ল্যাটেন্সির ইন্টারনেট পরিষেবা দিতে পারে। তবে এক্ষেত্রে অনেক বেশি স্যাটেলাইটের প্রয়োজন পড়ে, কারণ প্রতিটি স্যাটেলাইট অনেক কম এলাকা কভার করে। বলা হচ্ছে স্টারলিংক 2025 সালের মধ্যে প্রায় 12,000 এবং ফিউচারে প্রায় 42,000-এর মতো স্যাটেলাইট লঞ্চ করবে। প্রতিটি স্টারলিংক স্যাটেলাইট একে অপরের সাথে লেজারের মাধ্যমে সংযুক্ত থাকে, যাতে ডাটা খুব দ্রুত ট্রান্সফার করা যায়। এছাড়া প্রতিটি স্টারলিংক অ্যান্টেনায় প্রায় 1280টি ক্ষুদ্র অ্যান্টেনা রয়েছে, যা একসাথে কাজ করে শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল তৈরি করে। এই কারণে স্টারলিংক ব্যবহারকারীরা যে কোনো স্থান থেকে ইন্টারনেট সংযোগটি পেতে পারেন। এবার যদি আমি কথা বলি যে আসলে স্টারলিংক কিভাবে কাজ করে। স্টারলিংকের স্যাটেলাইটগুলো প্রায় 550 কিলোমিটার উচ্চতায় পৃথিবীকে নির্দিষ্ট অ্যাঙ্গুলার ভ্যালোসিটি এবং অরবিটাল ভ্যালোসিটি বজায় রেখে রিভলভ করে। এগুলো কিউ ব্যান্ড ও কো ব্যান্ড মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি ব্যবহার করে ডাটা ট্রান্সমিট করে। ইউজারের ডিশ অ্যান্টেনা ফেসড অ্যারে অ্যান্টেনা প্রযুক্তি ব্যবহার করে নিকটবর্তী স্যাটেলাইটের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে। এক্ষেত্রে আমরা দেখতে পারি যে ডাটা ট্রান্সমিশনের জন্য ব্রাগ স্ক্যাটারিং ও রেডিও ওয়েভ ডিফ্র্যাকশনের মতন ফিজিক্সের প্রিন্সিপালগুলো ইউজ করা হয়। লাইন অফ সাইট কমিউনিকেশনের মাধ্যমে স্যাটেলাইটগুলো তথ্য গ্রহণ এবং প্রেরণ করে। লেজার স্যাটেলাইট ইন্টারলিংক ব্যবহার করে স্যাটেলাইটগুলো পারস্পরিক সংযোগ স্থাপন করে, যা আলোর গতির কাছাকাছি ডাটা ট্রান্সফার করে। যদিও আলোর গতি অনেক বেশি, তবুও মাঝে মাঝে রিলেটিভিস্টিক ল্যাগ দেখা দিতে পারে। এবার আমরা কথা বলবো স্টারলিংকের সুবিধাগুলো নিয়ে। এটি গ্রাউন্ড অপটিক ফাইবার নেটওয়ার্কের তুলনায় অনেক কম সময় লাগে ডাটা ট্রান্সফার হতে। এটির গতি অনেক বেশি, প্রায় 200 থেকে 300 MBPS।
প্রত্যন্ত অঞ্চলগুলোতেও স্টারলিংকের সুবিধা দেওয়া যায়। এই হচ্ছে স্টারলিংকের কিছু সুবিধা। এবার যদি আমরা কথা বলি যে আসলে বাংলাদেশে স্টারলিংক আসবে কিনা। দেশে শুরু হলো বহুল আলোচিত স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা। প্রতিষ্ঠানটির এক্স হ্যান্ডেলে একটি পোস্টে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ তাহেব আহমদও। ভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টারলিংক আজ মঙ্গলবার থেকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। বাংলাদেশ থেকে কিভাবে স্টারলিংকের সংযোগ পাওয়া যাবে, খরচ কত, প্যাকেজগুলো কেমন, মাসিক কত টাকা ব্যয় হবে ইত্যাদি নানা বিষয় নিয়ে ব্যাপক কৌতূহল রয়েছে সাধারণ মানুষের মধ্যে।